গল্প চাতক পাখির নীড়, লেখা ইশরাত জাহান মিম। ৬ বছরের সুখের সংসারে যখন ফাটল ধরল তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। আমি শুধু নীরবে তার কঠোরতা দেখলাম তার অবিচার। দেনমোহরের ২ লক্ষ টাকা সহ আরও ২ লক্ষ, মোট ৪ লক্ষ টাকা আমার মুখে ছুঁড়ে মেরে সে বলে, আমাদের দেনমোহর ধার্য হয়েছিল ২ লক্ষ টাকা, তোমাকে আমি ডাবল দিলাম, এবার তুমি আমার জীবন থেকে চিরতরে বিদায় নাও। আমি স্বপ্ন দেখছি ভেবে নিজের হাতে নিজেই চিমটি কাটি। আমি তখন ভুল প্রমাণিত হয়। সেটা আমার স্বপ্ন ছিল না, সত্যিই সে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলেছিল। আমি তখন তাকে কিছুই বলিনি, একটা প্রশ্নও করিনি। কেন সে এমন ডিসিশন নিল সেটাও তাকে জিজ্ঞেস করিনি। দেনমোহরের টাকাটা নীরবে তার হাতে তুলে দিয়ে চুপচাপ এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। আসার সময় তার দেওয়া একটা সুতোও আনিনি, শুধু পরনের জামাটা ছাড়া। আমি সংসার হারিয়ে কাঁদিনি, কেঁদেছি মানুষটাকে রাতারাতি বদলে যেতে দেখে। যে মানুষটা আমাকে সাপোর্ট করত, সেই মানুষটা কি করে এতটা বদলে গেল? কথাটার উত্তর হয়তো আমার জানা ছিল। প্রথমে যে বললাম সুখের সংসার, তবে এই রুবাইদা আহসান রুহির ৬ বছরের সংসার জীবনে কখনো সুখ ধরা দেয়নি। সংসার জীবনটা মোটেও আমার জন্য সুখের ছিল না। বিয়ের পর কিছুদিন আমি সুখে থাকলেও তারপর সংগ্রাম করেই ৬ বছর অতিবাহিত করেছি। আমার হাজবেন্ড রফিক ছিল প্রবাসী। বিয়ের ২ মাস পেরোনোর আগেই সে চলে যায় দূরপ্রবাসে। তারপর থেকেই শুরু হয় আমার শাশুড়ির অত্যাচার। সে দিনে ১০০০টা কাজ আমাকে দিয়ে করাত। কাজের সাথে অবশ্য আমি আগে থেকেই অভ্যস্ত, বাড়িতে যে সৎ মা ছিল, তাই বিয়ের আগেও আমাকে গাধার খাটুনি খাটতে হয়েছে। উঠতে বসতে নানান কটু কথা শুনতে হয়েছে। সবকিছু আমি চুপচাপ সহ্য করে নিয়েছি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে। সে আমাকে বলতো, একটু কষ্ট কর, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। মুখের মিষ্টি কথায় সে আমাকে ভুলিয়ে রাখত। আমিও তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। নিশুতি অন্ধকার চারপাশে, রাত বাজে ১০টা। আমি রাস্তার পাশে বসে নিজের নিয়তিকে ধিক্কার জানাচ্ছি। কারো কাছে আমি সাহায্য চাইতে পারিনি। কার কাছেই বা সাহায্য চাইতাম? এই দুনিয়ায় যে আমার আপন বলতে আর কেউ নেই। বাবা মারা যাওয়ার পর বাবার বাড়িতে আর যাওয়া হয়নি। আজ কিভাবে যাব? গিয়েই বা কি বলবো? কোনো মুখেই বা তাদের সামনে গিয়ে দাঁড়াবো? খুব গর্ব করে সবাইকে বলতাম, আমার স্বামীর মতো ভালো মানুষ আর দুটো নেই। পুরো দুনিয়া আমার বিপক্ষে থাকলেও রফিক সবসময় আমার পক্ষে থাকবে। তবে রফিক আজ আমাকে ভুল প্রমাণ করল। নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আজ আমার কিছুই করার নেই। রাত বাড়ার সাথে সাথে আমার মনে ভয়ও ঝেঁকে বসতে শুরু করেছে। আমি একা একটা মেয়ে মানুষ রাস্তায় গাছের নিচে বসে আছি। কেউ কেউ আমার দিকে তাকাচ্ছে লোভাতুর দৃষ্টিতে, চোখে মুখে তাদের কামুকটা ফুটে উঠছে। ঘৃণায় আমার গা গুলিয়ে আসছে। মনে মনেই নিজেই নিজেকে প্রশ্ন করছি, কি এমন পাপ করেছি আমি, যার দরুন আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে? সারাদিন প্রচুর পরিশ্রম করাই ক্লান্তিতে চোখটা বুজে আসছে আমার। মাথাটাও কেমন ঝিমঝিম করছে। চোখ বুজতেই ঘুমেরা এসে হানা দিল আমার দু চোখে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম তা আমি জানি না, তবে শরীরে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে যায় আমার। আমি ধরফরিয়ে উঠে সামনে তাকাতেই দেখি মধ্যবয়স্ক একটা লোক আমার পাশে বসে আছে। আমি নিজেকে গুটিয়ে নিয়ে পিছিয়ে যাই কিছুটা। লোকটা আমার দিকে এগিয়ে আসার আগেই আমি উঠে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমি অনেকটা দূরে এসে গেছি। চারপাশে ঘন জঙ্গল, অমাবস্যার রাত, ভয়ে আমার প্রাণ বেরিয়ে যায় অবস্থা। আমি হাঁপাতে হাঁপাতে বসলাম একটা গাছের নিচে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ। যতদূর দেখা যায় নিশুতি কালো অন্ধকারে ঘেরা।
আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করি। চোখ বন্ধ করে আমি নিজের মুখটা স্মরণ করি। নিজেকে নিজেই সান্ত্বনা দেই, ভয় পাস না রুহি, তোর এই দুনিয়ায় কেউ কেউ তোকে শক্ত থাকতে হবে, তুই প্লিজ ভেঙে পড়িস না। সামনে যে তোর জন্য আরো বিপদ অপেক্ষা করছে। এখন এভাবে ভেঙে পড়লে সামনে এগোবি কিভাবে? নিজেকে নিজে সান্ত্বনা দিলেও আমার মন শান্ত হয়নি। অস্থিরতা কাটেনি ভেতর থেকে। ঘন জঙ্গলে জীবজন্তুর ভয় আমাকে কাবু করতে পারেনি। কেননা মানুষরূপী জানোয়ারেরও সামনে জঙ্গলের ভয়ঙ্কর জন্তু অতি তুচ্ছ। রাতটা আমার সেভাবেই কেটে যায়। ধরনীর বুকে নতুন ভোরের সূচনা হয়েছে খানিক আগেই। তবে আমার সময় থমকে আছে। কালকে সকালেও কত হাসি খুশি ছিলাম আমি। তবে আজকে কঠিন বাস্তবতা আমাকে নিস্তব্ধ করে দিয়েছে। আমি গাছে হেলান দিয়ে কল্পনা করলাম 2 দিন আগের ঘটনা। 2 দিন আগে সন্ধ্যের সময় কালবৈশাখী ঝড় শুধু গাছপালা উলটপালট করেনি, উলটপালট করেছিল রুবাইদা আহসান রুহি নামক মেয়েটার জীবনও। ঘরের দরজা ভিড়িয়ে আমি তখন শুয়ে আছি ক্লান্ত শরীর নিয়ে। এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে আমার একমাত্র দেবর রাফসান। আমি হতভম্ব হয়ে উঠে বসে তাকাই রাফসানের দিকে। রাফসান কাকভেজা হয়ে বসল আমার পাশে। প্রথমেই আমার কাছে মাফ চাইল, তারপর মধুর মধুর কথা বলে বেশ খানিকটা সময় অতিবাহিত করল। আমার মনে খটকা ঠিকই লেগেছিল, তবে আমি তা প্রকাশ করলাম না। রাফসানের সাথে আমার সম্পর্ক তেমন ভালো না। দুজনের মাঝে ঝামেলা হয়েছিল বেশ কিছুদিন আগে, তারপর থেকেই দুজন দুজকে দেখতে পারি না। কথা বলতে বলতে হঠাৎ করেই রাফসান গা থেকে শার্ট খুলে ফেলে। হাত দিয়ে এলোমেলো করে দেয় আমার পরিপাটি চুলগুলো। বুক থেকে টান দিয়ে ওড়না ফেলে দেয়। তারপর রাফসান আমার দিকে কিছুটা ঝুঁকে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দরজা খুলে ঘরে হুড়মুড় করে আমার শ্বশুর, শাশুড়ি আর পাড়া প্রতিবেশীরা ঢুকে পড়ে। আমার শাশুড়ি ফোড়ন কেটে বলতে শুরু করে, ছি ছি, এ কি কাণ্ড, এ আমি কি দেখছি? বৌমা তুমি এতটা নিচু হয়ে গেছো, ছি। আমি পাশ থেকে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নেই নিজের সাথে। মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। সবাই মিলে আমার চরিত্রে কলঙ্কেরও কালি লাগায়। নানারকম কুৎসিত কথা তারা আমাকে নিয়ে বলে। রাফসানের মুখে তখন বিশ্বজয়ের হাসি। সে সবার সামনে বুক ফুলিয়ে বলল, আমার সাথে ভাবির আগে থেকেই অবৈধ সম্পর্ক আছে। সে প্রায়ই আমাকে তার কাছে ডাকে। এইগুলা নিয়েই তো সে আমার সাথে কিছুদিন আগে ঝামেলা করেছিল। সবাই আমার দিকে ছুড়ে দিল অভিযোগের তীর। লজ্জা ঘৃণায় আমি তখন মাথাটা নিচু করে রাখি। আমার স্বামীর কানে কিছুক্ষণ পরেই কথাটা তুলে দেওয়া হলো। সে আমাকে কিছু বলল না, আমার শাশুড়ি আর শ্বশুরের সাথে কথা বলেই ফোন রেখে দিল। পরবর্তীতে আর আমার সাথে কোনো কথাই বলল না। গতকাল সকালে শাশুড়ির কাছ থেকে আমি জানতে পারলাম যে রফিক দেশে আসতেছে। আমি তখন খুশিতে আত্মহারা। খুশি মনে নিজের মনের মতো করে ঘর গুছালাম। বিকেলের দিকে সে বাড়িতে আসল, অথচ আমাকে একটিবারও নিজের কাছে ডাকল না। সাথে সাথেই মনটা আমার কালো মেঘে চেয়ে গেল। সে তার বাবা মায়ের সাথেই সময় কাটালো। সন্ধ্যের পর সে ঘরে আসল। আমি একরাশ অভিমান নিয়ে তার থেকে মুখ ফিরিয়ে রাখলাম। সে কোনো কিছু না বলে আমার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে আমাকে তার জীবন থেকে চলে যেতে বলল। আমি তখন অশ্রুসিক্ত নয়নে তার কঠোর মুখপানে চেয়ে রইলাম। এর বাইরে আমার আর কিছুই করার ছিল না, আর না ছিল কিছু বলার। আমি নতুন ভোরের আলোয় নিজের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে গেলাম। সামনে আমার জন্য কি অপেক্ষা করছে তা আমি জানি না, তবে এতটুকু ঠিকই জানি আমাকে ঘুরে দাঁড়াতে হবে। সূর্যটা মধ্য আকাশে নিজের প্রভাব বিস্তার করছে। মাথাটা আমার ভো ভো করে ঘুরছে। কাল দুপুরের পর থেকে একটা দানাও যে আমার পেটে পড়েনি। সেই যে সকাল থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
হাতে একটা টাকাও নেই, অচেনা জায়গায় কোনো মানুষজন চেনা নেই। সকাল থেকে হাঁটতে হাঁটতে পাটাও আমার অচল হয়ে পড়েছে। আমি দিকশূন্য হয়ে রাস্তার এক কোণায় বসে পড়ি। চোখ দিয়ে আমার অধর ধারায় অশ্রু ঝরছে। নিজের কঠিন নিয়তিকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছেটাও কেন জানি হারিয়ে যাচ্ছে। নিয়তি কি ভয়ঙ্কর খেলায় না খেলছে আমার সাথে। সূর্য অস্ত যায় যায় অবস্থা, খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না। কি করব আমি, সেটাও ভেবে পাচ্ছি না। সৎ মা আমাকে দিয়ে সারাদিন কাজ করালেও কখনো খাওয়ায় কষ্ট দেয়নি। বিয়ের পরেও কখনো আমি খাওয়া পড়ায় কষ্ট করিনি। কিন্তু আজকে পরিস্থিতি আমাকে সেই কষ্টটা উপলব্ধি করালো। কান্না করতে করতে চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে। পেটে খিদের জ্বালা, মাথা গুজার ঠাঁই নেই। এই মুহূর্তে আমার ভেতরের খবর আমি ছাড়া আর কেউ জানে না। সারাদিন কারো কাছে হাত পেতে সাহায্য না চাইলেও খিদের জ্বালা সহ্য করতে না পেরে এবার আমি সাহায্যের জন্য গেলাম। একটা চায়ের দোকানে গিয়ে অসহায় হয়ে বললাম, আমাকে একটা পাউরুটি দিবেন, কালকে দুপুরের পর থেকে এখনো অবধি কিছুই খাইনি আমি। আমার কাছে টাকা নেই, দয়া করে আমাকে একটা পাউরুটি দিন। আমার করুণ কণ্ঠে করা আকুতি দেখে লোকটার মায়া হলো। সে আমার দিকে 2টা পাউরুটি আর একটি কলা এগিয়ে দিল। আমি একটা পাউরুটি খেলাম, আরেকটা রেখে দিলাম পরে খাবো এই ভেবে। কিন্তু সেই পাউরুটি আর আমার কপালে জুটেনি। রাস্তায় ঘুমালে মানুষরূপী পশুগুলো আমাকে খুবলে খাবে, এই ভেবে রাত্রিবেলা আমি ঝোপের ধারে ঘুমিয়েছিলাম পাউরুটিটা পাশে রেখে। সকালে উঠে দেখি অর্ধেক পাউরুটি পিঁপড়ারা খেয়ে ফেলেছে। বাকি অর্ধেকেও অসংখ্য পিঁপড়ে দখল করে রেখেছে। আমি সেদিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রিজিকে নেই বলে নিজের মনকে সান্ত্বনা দিলাম। সারাদিনের খাবার জুটল না কপালে। গায়ের জামা থেকেও ঘামের দুর্গন্ধ ছড়াচ্ছে, নিজেরই কেমন গা গুলিয়ে আসছে দুর্গন্ধে। বিকেলের দিকে আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি আছড়ে পড়ছে ভুবনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেউ আমার দুঃখ না বুঝলেও সুবিশাল আকাশটা আমার দুঃখ, কষ্ট ঠিকই উপলব্ধি করতে পেরেছে। তাই হয়তো আমার কান্নারা আজ বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরছে। বৃষ্টির পানিতে ভিজে আমার অবস্থা খারাপ। ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে গেছে। 1জন মানুষের খারাপ দৃষ্টি আমার ভেতরটা ফালা ফালা করে দিচ্ছে। একটা মেয়ে বাবার বাড়ি আর স্বামীর ভিটে ছাড়া দুনিয়ার আর কোথাও নিরাপদ না। কথাটা আমার দাদি শাশুড়ি প্রায়ই বলতো আমাকে। আমি তখন তার কথাকে বিন্দুমাত্র পাত্তা না দিলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, তার বলা কথাটা মিথ্যা ছিল না। আমি বৃষ্টিতে ভিজেই হাঁটতে হাঁটতে গ্রামের পথের দিকে এগিয়ে যাচ্ছি। যদি কেউ সাহায্যের হাত বাড়ায় সেই আশা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। পথিমধ্যে দেখা এক বৃদ্ধা মহিলার সাথে। সে এক হাতে লাঠি আরেক হাতে ছাতা নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। ব্যাকুল হয়ে আমাকে প্রশ্ন করে, এই মেয়েকে তুমি? আর এভাবে বৃষ্টিতে ভিজতেছ কেন? তোমার বাড়ি কোথায়? বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে আমি বললাম, আমি মানুষের বাইরে আমার আর কোনো পরিচয় নেই। রাস্তা আর ঘন জঙ্গলই এখন আমার একমাত্র ঠিকানা। বৃদ্ধা মহিলা কেমন যেন কপাল কুঁচকাল আমার কথায়। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা আমার উদ্দেশ্যে বলল, এটা কি ধরনের কথা? এভাবে হেয়ালি মাখা কথা বলছো কেন? আমি বৃদ্ধার প্রশ্নের উত্তর দিলাম না। তার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাই প্রসঙ্গ পাল্টে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি এই ভরা বৃষ্টিতে বাড়ি থেকে বের হয়েছেন কোন দুঃখে?
হাত পা ভাঙলে তখন আপনাকে কে দেখবে? বৃদ্ধা আমার কথা শুনে মুচকি হাসছে। সে আমার মতোই চুপ করে রইল, উত্তর দিল না। মানবতার খাতিতে আমি আগ বাড়িয়ে বললাম, চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। একা একা যেতে পারবেন না, পরে দেখা যাবে হাত পা ভেঙে বসে আছেন। বৃদ্ধা মহিলাটি কিছুই বলল না। আমি তার হাত ধরে বললাম, চলেন আমার সাথে। কিছুক্ষণ হাঁটার পর বৃদ্ধার বাড়িতে এসে পৌঁছায় আমরা। আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম চারিপাশে। ভাঙাচোরা একটা টিনের ঘর, মরীচিকা পড়ছে তাতে। একটা মানুষও আমার চোখে পড়ল না। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, এই বাড়িতে আর কেউ নেই? আপনি কি একাই থাকেন? বৃদ্ধা উঠানে বসে আমার দিকে একটা টুল এগিয়ে দিল। কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ছেলে আমার মস্ত বড় অফিসার, নাতি নাতনিরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত, ওই পাড়ায় গিয়ে নতুন বাড়ি করেছে। আমি স্বামীর ভিটা ছেড়ে ওদের সাথে যাইনি। আজকে এই বৃষ্টির মধ্যে নাতনিটাকে বললাম আমাকে একটু বাড়িতে দিয়ে আয়। তার নাকি অনেক কাজ। আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলল, তুমি একাই চলে যাও। তুমি অচেনা একটা মানুষ হয়েও আমার চিন্তা করে আমাকে বাড়িতে পৌঁছে দিলে। অথচ আমার নিজের নাতনি সুযোগ বুঝেই কেটে পড়ল। বৃদ্ধার চোখে পানি টলমল করছে। সে করুণ চোখে আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত রাখল। কৃতজ্ঞতা থেকে আশীর্বাদ স্বরূপ বলল, দোয়া করি তুমি যেন সুখে থাকো। সুখ সে তো 2 দিন আগেই আমাকে মুক্তি দিয়েছে। এখন ভবিষ্যতে কখনো আসবে কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। আমার তাচ্ছিল্য করে বলা কথাটা হয়তো বৃদ্ধার মন ছুঁয়েছে। সে একধানে আমার শুকনো মুখপানে তাকিয়ে আছে। একরাশ বিষয় নিয়ে বৃদ্ধা মহিলাটি আমায় বলল, তুমি মেয়ে বড্ড অদ্ভুত অদ্ভুত কথা বলো। মনে হয় তোমার প্রত্যেকটা কথায় এক বুক যন্ত্রণা, কষ্ট মিশে আছে। তা মেয়ে, তোমার কিসের এত দুঃখ? আমাকে একটু বলো। বৃদ্ধা মহিলার কথা শোনার পর আমার মনে হলো, যাক অন্তত কেউ একজন তো আমার দুঃখের কথা জানতে চাইল। আমি মনে মনে আওড়ালাম, বৃদ্ধায় হয়তো আমাকে একটু সাহায্য করতে পারবে। পরক্ষণেই আবার ভাবলাম, যার নিজেরই দুঃখের অন্ত নেই, সে আমায় কিভাবে সাহায্য করবে? নিজের ভেতর কেমন জানি অস্বস্তি কাজ করছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে বললাম, আমি আসি গো দাদিমা, অনেকটা পথ যেতে হবে আমায়। আপনি বরং সাবধানে চলাফেরা করবেন। বৃদ্ধা মহিলাটি আমার হাত টেনে ধরল। মুখে কিছুটা গম্ভীরতা ফুটিয়ে বলল, একটু পরেই সন্ধে নামবে, কোথায় যাবে তুমি? সন্ধ্যের পর মেয়েদের একা একা বাড়ির বাইরে বের হতে নেই। আর এই ভরা বৃষ্টিতে ভিজে তোমার যাওয়া উচিত হবে না। তুমি বরং বসো, তোমার বাড়িতে ফোন দাও, কেউ একজন এসে তোমায় নিয়ে যাক। কথায় আছে, বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। কথাটার প্রমাণ আবারও আমি পেলাম। বৃদ্ধার কথায় আমার ফোনের কথা মনে পড়ল। কোমরে হাত দিয়ে দেখলাম বৃষ্টিতে ভিজে সেটার প্রাণ অনেক আগেই চলে গেছে। শেষ সম্বল মোবাইলটাও আমার উপর রাগ করে নষ্ট হয়ে গেল। বৃদ্ধা আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল, কি হলো তোমার? বাড়িতে ফোন দাও। আমি নষ্ট মোবাইলটার দিকে এক পলক তাকিয়ে বৃদ্ধার মুখপানে চইলাম। উনি অধীর অগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমার পানে। ওনার সহজ সরল চাহনি আমার ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করালো। এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো আমার ভেতরের যন্ত্রণা একটু কমতো। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমার বাড়ি ঘর নেই গো দাদিমা, আর না আছে এই দুনিয়াতে আপন কেউ। আমাকে যেতে দাও, দেখি কোথায় গিয়ে রাত কাটানো যায়। বৃদ্ধা মহিলাটি কিছুক্ষণ গভীর ভাবনায় মগ্ন ছিল।
সে আমার উপর কিছুটা অধিকার দেখিয়ে বলল, দাদি বলে ডেকেছ যখন, তখন রাতটা আমার এই ভাঙা বাড়িতে থেকে যাও। দাদি নাতনিতে মিলে সারা রাত সুখ দুঃখের আলাপ করুম। কি বলো, থাকবে না? বৃদ্ধা কথাটা বলার সাথে সাথেই খুশিতে আমার চোখ চিকচিক করে উঠল। অবশেষে রাতটা কাটানোর জন্য হলেও একটা আশ্রয় পেয়েছি ভেবে একটু আনন্দিত হলাম। সেই আনন্দ আমার বেশিক্ষণ থাকল না। যখন নিজের ভেজা জামাটার দিকে তাকালাম, তখনই মনটা খারাপ হয়ে গেল। সারা রাত এই ভেজা জামা পরে থাকতে হবে এটা ভাবতেই চোখে পানি চলে এল। আর খাবারের কথা কি বলবো? কালকে সন্ধ্যায় একটা পাউরুটি আর কলা খেয়েছি, তারপর আর পানিটাও পেটে পড়েনি। নিষ্ঠুর নিয়তি আমাকে ধীরে ধীরে স্বার্থের দুনিয়া চিনাচ্ছে। দাদিমা আমাকে তার একটা আধা পুরনো কাপড় দিয়েছে। না আছে ব্লাউজ আর আছে পেটিকোট। আমি কাপড়টা নিজের গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি। ভেজা জামা পরে রাত কাটানোর চেয়ে এই কাপড় পরে রাত কাটানোটা আমার কাছে ভালো মনে হয়েছে। বৃদ্ধা দাদিমার ঘরে আহামরি কিছুই নেই। পুরনো একটা কাঠের চৌকি, এক কোণায় পরম অবহেলায় পড়ে আছে টিনের ছোট একটা বাক্স, ভাঙাচোরা অগোছালো একটা আলনা, পুরনো কাপড় দিয়ে তা ভরা। একটা কাঠের তক্তায় হাঁড়ি পাতিল রাখা, ধুলো জমে তাতে বেহাল দশা। ঘরের চারিপাশে মাকড়সার জালে ঘেরা। হয়তো অনেকদিন পরিষ্কার করা হয়নি ঘরটা। আমি গুটিসুটি মেরে চৌকির এক কোণায় বসে আছি। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজার ফলে আমার শরীর থরথর করে কাঁপছে। খিদের কারণে মাথা ঘোরা শুরু হয়েছে অনেক আগেই। আমি সেদিকে পাত্তা না দিয়ে হাঁটু মুড়ে বসে অশ্রু বিসর্জন দিচ্ছি। আজ খুব করে নিজের মা বাবার কথা মনে পড়ছে। মায়ের মুখটা আমার মনে নেই। আমার যখন 2 বছর বয়স তখন মা মারা যায়। তারপর দাদি আর বাবা মিলে আমাকে লালন পালন করে। বয়স 9 হতে না হতেই দাদিও আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে যায়। 10 বছর হওয়ার আগেই ঘরে আসে সৎ মা। প্রথম সৎ মা খুব ভালো ব্যবহার করে আমার সাথে। তবে 2 বছর পর তার কিডনিতে সমস্যা দেখা দেয়। তারপর থেকেই সকল কাজের ভার এসে পড়ে আমার উপর। স্কুলে যাওয়ার আগে সব কাজ সেরে যেতে হয়েছে, আবার আসার পরেও সবকিছু আমাকেই করতে হয়েছে। কত সংগ্রাম করে বড় হয়েছি সেটা শুধু আমিই জানি। দাদিমার ডাকে ঘুম ভাঙে আমার। কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা আমার বোধগম্য হচ্ছে না। আমি চোখ কচলাতে কচলাতে দাদিমার দিকে তাকায়। দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে, মুখটা মলিন করে। সে মলিন মুখেই বলল, রাত বাড়ছে, তোমার তো খিদেও লেগেছে। তবে আজকে আমি বাড়িতে রান্না করিনি। ছেলের বাড়িতে অনুষ্ঠান ছিল, আসার সময় রাতের খাবার খেয়ে এসেছি। তোমাকে এখন কি খেতে দেব আমি? মুহূর্তেই আমার মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। রাতটাও অনাহারে কাটাতে হবে ভেবে মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তাকে কিছুই বুঝতে দিলাম না। মুখে হাসি ফুটিয়ে বললাম, সমস্যা নেই, না খেয়ে রাত কাটাতে পারবো আমি। আপনি এত উতলা হবেন না। কথাগুলো বলার সময় বুকের ভেতর আমার অসহ্য যন্ত্রণা হচ্ছিল। দাদিমা অনুশোচনা নিয়ে আবার বলল, তুমি কিছু মনে করো না। বাড়িতে যদি শুকনো মুড়ি থাকতো তাও আমি তোমাকে খেতে দিতাম। বৃষ্টি না থাকলে উনুনে ভাত বসাতে পারতাম। কি একটা জ্বালায় পড়েছি দেখো। আমি আর কিছুই বললাম না। শুধু নীরবে কান্না করা ছাড়া আর কিছুই করার নেই আমার। দেনমোহরের টাকাটা সাথে থাকলে এত কষ্ট হতো না, কথাটা কিছুক্ষণ আমায় মাথায় ঘুরপাক খেল। পরক্ষণে এই ভাবনার জন্য নিজেকে নিজেই ধিক্কার দিলাম। যে মানুষের উপর আমার অধিকার নেই, তার টাকার উপরেও অধিকার না থাকাটাকেই আমি ভালো মনে করি। মানুষটা যদি আমার থাকতো তখনকার বিষয়টা আলাদা হতো। ঘরে কিছু পান্তা ভাত আছে,
তুমি কি সেগুলো খাবে? দাদিমার প্রশ্নবোধক কথায় আমার ধ্যান ভাঙে। আমি কিছুক্ষণ ভাবনাচিন্তার পর খুশি হয়ে বললাম, আপনি বরং আমাকে পান্তা ভাত আর 2টা কাঁচা মরিচ দিন। আমি খেয়ে নিব। সত্যিই তিনি আমাকে একটা বাটিতে করে কিছু পান্তা ভাত আর একটা মরিচ এনে দিল। আমি সেগুলো তৃপ্তি করে খেতে থাকি। যে আমি পান্তা ভাত দেখে নাক মুখ ছিটকাতাম, সেই আমিটা আজ খিদের জ্বালা সইতে না পেরে পান্তা ভাত খাচ্ছি। এই পান্তা ভাত আমার 2 চোখের বিষ ছিল। যেদিন বাড়িতে পান্তা ভাত থাকত, সেদিন না খেয়েই কাটিয়েছে। অথচ আজ ভাগ্য আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, 2 চোখের বিষ পান্তা ভাতও আমি তৃপ্তি করে খাচ্ছি। সত্যি বলতে এই পান্তা ভাত আমার গলা দিয়ে নামতে চাচ্ছে না, তবুও পেট ঠান্ডা করতে আমি খেয়ে চলছি। খাওয়া শেষ করে আমি আবারও চৌকিতে গিয়ে বসি। পেটের ভেতরের যন্ত্রণা এখন আর নেই। কয়টা বাজে সেটা আমি জানি না। মোবাইল ভালো থাকলে সময়টা অন্তত দেখতে পারতাম। আমি উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। জং ধরে জানালার অবস্থা খারাপ হয়ে গেছে, কাঠেও ঘুনপোকা ধরেছে। বাহিরে বৃষ্টি হচ্ছে, সেই যে বিকেল থেকে একধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে তা থামার নাম নেই। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম সেখানে। কাঁধে কেউ হাত রাখতেই চমকে উঠি আমি। পেছনে ফিরে দেখি দাদিমা 2টা কাঁচা আম হাতে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই আম দুটো খাও, কাঁচা আম হলেও মিষ্টি আছে। আমাদের গাছের আম। তোমার দাদার হাতের শেষ স্মৃতি এটা। আমি দাদিমার হাত থেকে আম নিলাম। আর বললাম, এত রাতে এই বৃষ্টির মধ্যে আপনি আমার জন্য আম আনতে গিয়েছিলেন। পড়ে গেলে কি হতো, ভেবে দেখেছেন কি? দাদিমা হাসল আমার কথায়। মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখে বলল, আমার অভ্যাস আছে গো, রাত বিরাত চলাফেরা করার। তুমি এত চিন্তা না করে আম খেয়ে শুয়ে পড়ো। আমি আম দুটো রেখে দিলাম। দাদিমাকে বললাম, আমার পেট ভরা, ভাত খেয়ে পেট ভরে গেছে, আমি আম দুটো পরে খেয়ে নিব। কখনো কখনো হাসি মুখে মিথ্যে কথা বলতে হয়। চাইলেই আমি আম দুটো খেতে পারতাম, কিন্তু সকালে কি খাবো? এই ভেবে রেখে দিলাম। কারণ রাতের জন্য আমি এখানে আশ্রয় পেয়েছি, রাত পোহালেই দাদিমাকে বিদায় জানাতে হবে। নিজের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে হবে। দাদিমা আর আমি পাশাপাশি শুয়ে আছি। আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়েছি। বৃষ্টিতে ভিজার কারণে প্রচুর শীত করছে আমার। দাদিমা তার সংসার জীবনের নানা কাহিনী আমাকে শোনাচ্ছে। আমি মনোযোগ দিয়ে শুনছি। তার বলা প্রত্যেকটা কথা আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তার আর দাদার প্রেম কাহিনী শুনতে ভালোই লাগছে আমার। আমি রফিকের কথা ভাবছি মনে মনে, সেও তো আমাকে খুব ভালোবাসতো। একটা ঝড় এসে সবটা তোছনছ করে দিল। তবে যখন দাদিমা তার একাকিত্বের কথা বলল তখন বেশ খারাপ লাগলো। বুড়ো বয়সে এসে তাকে সবকিছু নিজ হাতে সামলাতে হয়। দাদিমার কথা শুনে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। সে যদি এই বয়সে এসেও এত স্ট্রাগল করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে পারতে হবে। আমাকে ঘুরে দাঁড়াতে হবে। দাদিমা এবার আমার সম্পর্কে জানতে চাইল। আমিও আমার জীবনের সুখ দুঃখের কথা তাকে সব বললাম। বললাম আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা। সুখ দুঃখের কথা বললে ভুল হবে, আমার জীবনে সুখ কম দুঃখই বেশি ছিল। আর এখনো সেই দুঃখ আমার পিছু ছাড়েনি। সকাল সকাল মোরগের ডাক শুনে ঘুম ভাঙে আমার। আমি চোখ খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। শরীরে একটু শক্তিও অবশিষ্ট নেই আমার। সারারাত দাদি নাতনিতে গল্প করে কাটিয়েছি। একটুও ঘুমাতে পারেনি আমি আর না ঘুমিয়েছে দাদিমা। জ্বরের ঘোরে অতীব যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন আমি গোঙাচ্ছিলাম, তখন সারারাত জেগে দাদিমা আমার সেবা যত্ন করেছে। মুখ দিয়ে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের হয়নি আমার। দাদিমা আমার মাথায় জড়পট্টি দিয়ে পাশেই বসেছিল। গামছা ভিজিয়ে আমার পুরো শরীর মুছে দিয়েছে। 3 দিন খাবার ঠিকমতো না খাওয়াতে শরীর দুর্বল হয়ে পড়েছে। তাই জ্বর আমাকে সহজেই কাবু করতে পেরেছে। আমার শরীরে এখন বিন্দুমাত্র শক্তি নেই।
অনেক কষ্টে চোখটা খুললাম। ভোরের আলো চোখে পড়তেই আমার চোখ আপনা আপনিই বন্ধ হয়ে এল। প্রবল ইচ্ছাশক্তি নিয়ে আমি চোখ খুলে চারিপাশে চোখ বুলাই। প্রচণ্ড পরিমাণ জ্বর শরীরে থাকার কারণে চোখ দিয়ে আমার একাই পানি গড়িয়ে পড়ছে। ঠোঁট আর গলা বারবার শুকিয়ে আসছে। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই। এক ফোঁটা পানির জন্য আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি চারপাশে ভালো করে চোখ বুলিয়েও পানি পেলাম না। আমি বিছানা থেকে উঠতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছি। মনে প্রবল ইচ্ছাশক্তি থাকার পরেও দুর্বল শরীরটা আমার সায় দিচ্ছে না। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে আমি উঠে বসতে সক্ষম হয়। আমার শরীর অনবরত কাঁপছে। কাঁপা কাঁপা পা মাটিতে ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। তবে ফলাফল প্রত্যেকবার শূন্য মিলছে। মনের ভেতর তীব্র আশা নিয়ে আমি উঠে দাঁড়াই। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। চোখটা আমার বন্ধ হয়ে আসছে। আমি মাটিতেই পড়ে রইলাম বেশ কিছুক্ষণ, উঠার আর ব্যর্থ চেষ্টা করলাম না। প্রায় মিনিট 5 পর দাদিমা ঘরে আসে। আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে অস্থির হয়ে উঠেছে। দাদিমা জানে তার দ্বারা আমাকে উঠানো সম্ভব না, তবুও সে আমাকে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথাগুলো গলার কাছে এসে আটকে যাচ্ছে। আমি শুধু আমতা আমতা করে অস্পষ্ট স্বরে 2বার পানি, পানি করলাম। দাদিমা কিছু বুঝতে না পেরে বলল, মাথায় পানি দিব? আমি মাথা নাড়িয়ে না বললাম। হাত দিয়ে ইশারা করে বুঝালাম যে আমি পানি খাবো। দাদিমা বুঝতে পেরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, পানি খাবে? পানি দিব তোমাকে? আমি সম্মতিসূচক উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। সঙ্গে সঙ্গে দাদিমা উঠে চলে গেল পানি আনতে। কিছুক্ষণ পর পানি নিয়ে এসে বসল আমার পাশে। আমি মাটিতে শুয়ে থেকেই মাথাটা একটু উঁচু করে এক ঢুকে 1 গ্লাস পানি খেয়ে শেষ করলাম। তারপর আস্তে আস্তে চৌকিতে বসলাম। শরীরে যা অবস্থা, এই মুহূর্তে পেট ভরে খাবার না খেলে মনে হয় আর বাঁচার আশা করা যাবে না। দাদিমা আমার পাশেই বসে আছে, তাকে কিছু বলতেও আমার অস্বস্তি হচ্ছে। কিভাবে তাকে বলবো আমি? সে যে আমাকে রাতে থাকার জন্য আশ্রয় দিয়েছে, সেটাই তো বেশি। এর বাইরে কোনো প্রত্যাশা রাখা আমার উচিত না। আমি সেখানেই বসে থাকি, হঠাৎ করে দেখতে পেলাম দাদিমা কোথায় যেন যাচ্ছে। আমি সেদিকে মাথা না ঘামিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম। খানিক বাদে দাদিমা ঘরে এলো, ঠিক আমার পাশে এসে বসল। বাটিতে 2টা দেশি মুরগির ডিম, সে বাটিটা আমার হাতে দিয়ে বলল, তোমার শরীর প্রচুর দুর্বল, ডিম 2টা খেয়ে নাও, একটু ভালো লাগবে। আমি দাদিমার দিকে করুণ চোখে তাকায়। চোখের কর্নিশ বেয়ে আমার নোনতা পানি গড়িয়ে পড়ছে। দাদিমা আমাকে কান্না করতে দেখে বলল, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তুমি খাও তো এখন। আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বললাম, আমি হাত মুখ ধুয়ে আসি। আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। তবে হেঁটে বাইরে যাওয়ার মতো বল, শক্তি নেই বললেই চলে। দাদিমার দ্বারা আমাকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না। আমি দাদিমার লাঠিটা হাতে তুলে নেই। লাঠিতে ভর করে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি। দাদিমাও আমার পিছু পিছু আসছে, আমি না করলেও শুনেনি সে। যদি আমি আবার পড়ে যাই, তাই তিনি আমার পিছনে হাঁটছেন। আমাকে নিয়ে তার এত চিন্তা দেখে আমার খুব ভালো লাগছে। গ্রামের অপরূপ দৃশ্য আমি এত কাছ থেকে দেখেও নিজের মনকে শান্ত করতে পারছি না। মনের ভেতর আমার অস্থিরতা কাজ করছে। পাখিরা ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে নীল দিগন্তে। বৈশাখ মাস থাকায় এই মেঘ এই রোদ দেখা যায়। গর্জন তুলে ঝড় ধেয়ে আসে, কিছুক্ষণ নিজের ধাপট দেখিয়ে আবার চলে যায়। সাথে সাথেই আকাশে আবার রোদের ঝিলিক দেখা যায়। বিকেলের দিকে আমার জ্বর কমে এসেছে। তবে মাথাটা ভার হয়ে আছে। ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা আমার। হাঁচি কাশি তো থামার নামই নেই।
আমি উঠানে বসে আছি, দাদিমা আমার মাথার চুল আঁচড়ে বিনুনি করে দিচ্ছে। 3 দিন চুলে চিরুনি না পড়ার ঝড় ধরে গেছে। আমি সেগুলো ছাড়াতে সক্ষম হয়নি। তাই দাদিমা তেল দিয়ে সেগুলো ছাড়িয়েছে। সকালে খাওয়া দাওয়ার পর আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু দাদিমা আমাকে যেতে দেয়নি। এখানে থাকাটা আমার বিবেকে বাধছিল, তাই বারবার করে চলে যেতে চেয়েছি। তবে দাদিমা নাছোড়বান্দা, আমাকে যেতে দেয়নি। উল্টো আরও আমাকে বলেছে, তুমি অসুস্থ, তারপর তোমার যাওয়ার কোনো জায়গা নেই। এই অবস্থায় আমি তোমাকে কোথাও যেতে দিব না। আসলেই তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। তাই আমি জোর খাটিয়ে আর কিছু বলিনি। তবে দাদিমা এক প্রকার আকুতি করে আমাকে বলেছে, আমার সাথে আমার বাড়িতে থাকতে আশা করি তোমার কোনো সমস্যা হবে না। রিজিকের মালিক আল্লাহ, তাই খাওয়া নিয়ে চিন্তা করো না। এমনিতে আমি সারাক্ষণ একাই থাকি। তোমার মতো একজন সঙ্গী পেয়েছি, আমি কিছুতেই হাতছাড়া করতে চাচ্ছি না। তুমি যেও না, মানুষজন খুব বেশি ভালো না। যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে। তুমি একা একটা মেয়ে মানুষ, বিপদ মোকাবেলা করতে পারবে না। আমার কাছে তুমি নিরাপদে থাকবে। দাদিমার কথাগুলো শুনে তখন আমার চোখে পানি চলে এসেছে। আমি আর কিছু বলতে পারিনি তাকে। কোনো কিছু না ভেবেই আমি থেকে গেলাম তার সাথে। রাত গভীর হতেই আবারও গা কাঁপিয়ে জ্বর আসে আমার। জ্বরের তাপমাত্রা এত বেশি যে বিছানার চাদর সহ গরম হয়ে উঠেছে। শরীরের কম্পন রীতিমতো বেড়েই চলেছে। কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে। মাথা ব্যথায় কারণে চোখ মেলে তাকিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। দাদিমা আমার শিয়রে বসে আছে। তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমার সেবা যত্ন করে যাচ্ছে। দাদিমার সেবা যত্নে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠি। তার অক্লান্ত পরিশ্রমে আমি 2 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। সত্যি বলতে তার এই ভাঙাচোরা বাড়িতে কোনোরকম সমস্যা আমার হচ্ছে না। একমাত্র জামাকাপড় নিয়ে সমস্যা হয়েছিল। সেটাও দাদিমা তার নাতনির কাছ থেকে এনে দিয়েছে আমাকে। সত্যি বলতে এই মানুষটার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। বিনা স্বার্থে মানুষটা আমায় একের পর এক সাহায্য করে চলেছে। সুস্থ হওয়ার পর আমি আগে দাদিমার ঘরের লুকটা চেঞ্জ করে ফেলি। সবকিছু ধুয়ে মুছে একেবারে চকচকে করে ফেলেছি। আমার হাতের জাদুতে সবকিছু আবার প্রাণ ফিরে পেয়েছে। দাদিমাকে এখন আর কোনো কাজ করতে দেই না আমি। রান্না বান্না থেকে সব কাজ নিজ হাতেই করি, দাদিমা পাশে বসে দেখে সবটা। দাদিমার সেবা যত্ন করার চেষ্টা করি। আমি অসুস্থ থাকা অবস্থায় সে আমার সেবা করেছে, আমার মতো অভাগীকে আশ্রয় দিয়েছে। এতটুকুন সম্মান, সেবা যত্ন তার প্রাপ্য আমার কাছ থেকে। দাদি আর নাতনির দিন খুব ভালো কাটছে। যখন আমার আগের কথাগুলো মনে করে মন খারাপ হয়ে যায়, দাদিমা তখন এটা সেটা বলে আমার মন ভালো করার চেষ্টা করে। কখনো হাসি, আবার কখনো হাউমাউ করে কেঁদে ফেলি। দাদিমার জন্য বড্ড খারাপ লাগে আমার। মানুষটা এই বয়সে এসেও একাকিত্বে ভুগে। মনের কথাগুলো কত বছর ধরে নিজের মাঝে জমিয়ে রেখেছিল। আমাকে পেয়ে সেগুলো সে এখন আমাকে বলে। আমি শুনি তার নিঃসঙ্গতার কথা, বড্ড খারাপ লাগে আমার তখন। তাই আমি যথাসম্ভব তাকে সময় দেওয়ার চেষ্টা করি। খুঁচিয়ে খুঁচিয়ে তার পেট থেকে নানা কথা বের করি। সম্পূর্ণ অচেনা একটা মানুষ মাত্র কয়টা দিনেই আমার অতি আপন হয়ে উঠেছে। সারাদিন দুজনে কত শত দুষ্টুমিষ্টি ঝগড়া করি তার হিসেব নেই। আমার বড্ড ভয় হয়। আমার এই খুশি বেশি দিন থাকবে তো? মাঝে মাঝেই এই কথাটা ভাবি। আমি যে অভাগী, সুখ আমার কপালে বেশি দিন সয় না। দাদিমার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করলেও মনের ভেতর আমার ভয় থেকেই যায়। এখন সামনে কি বিপদ বা দুঃখ অপেক্ষা করছে সেটাই দেখার। দাদিমার আকস্মিক মৃত্যুতে আমার পৃথিবী আরেকবারের মতো থমকে যায়। মাথায় আমার আবারও আকাশ ভেঙে পড়ে। আবারও আমি আশ্রয়হারা হই। আমি এখন কোথায় যাব, কি করব? সেটা জানিও না।
2টা দিন রাস্তায় কাটিয়ে দেখেছি দুনিয়া ঠিক কতটা নিষ্ঠুর। দিকশূন্য হয়ে আমি আবারও রাস্তায় নেমে আসি। মুখে ক্লান্তির ছাপ, মাথা ভর্তি টেনশন নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। দাদিমা তো বিনা স্বার্থে আমাকে সাহায্য করেছিল। হে আল্লাহ, কেন তুমি দাদিমাকে কেড়ে নিলে? এই কথাটা দূর আকাশের পানে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে। ক্লান্ত পা জোড়া আমার আপনা আপনিই থেমে যায়। ঘেমে নিয়ে বিশ্রাম নেওয়ার জন্য আমি বটবৃক্ষের নিচে বসি। পথিমধ্যে 2-3 জন মানুষ আমাকে সাহায্য করতে চাইলেও আমি যাইনি তাদের সাথে। কেননা তাদের মতলব আমার কাছে সুবিধার লাগেনি। আগে আমি মানুষ না চিনলেও এই কদিনে ভালো করেই সৃষ্টির সেরা জীব মানুষকে চিনতে শিখেছি। মুখোশের আড়ালে তাদের আসল চেহারা চিনতে পেরেছি। ভুলিয়ে ভালিয়ে সাহায্য করার কথা বলে যে তারা আমাকে খুবলে খাওয়ার চেষ্টা করবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। গাছপালা পশু পাখি অন্তত কিছু মানুষের চেয়ে উত্তম। তাই তাদের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আর না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। তাই একটু জিরিয়ে আমি শপিং ব্যাগ থেকে একটা কেক বের করি। আস্তে ধীরে কেকটা খেয়ে আমি বোতল থেকে 2 ঢুক পানি খেলাম। বোতলটা আবার ব্যাগেই রেখে দেই, যাতে পরেও পানি খেতে পারি। জীবিত অবস্থায় দাদিমা আমায় অনেক সাহায্য করেছে। শুধু এখানেই থেমে নেই, মৃত্যুর পরেও তিনি আমায় পদে পদে সাহায্য করে চলেছে। দাদিমা মরার আগে আমার হাতে টাকা না দিলে আজকেও আমাকে অনাহারে থাকতে হতো। দাদিমার দেওয়া টাকা দিয়েই কেক আর পাউরুটি কিনে রেখেছি, যাতে সময়মতো খেয়ে নিতে পারি। প্রকৃতিতে সন্ধে নেমে এসেছে। এখানে রাত কাটানো নিরাপদ হবে না। তাই রাতটা কাটানোর জন্য আমি নির্জন একটা পরিবেশ খুঁজে চলছি। বেশ খানিক বাদে আবাদি জমির পাশে একটা গাছ আর কিছু জঙ্গল দেখতে পেলাম। আমি সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মনে মনে। দাদিমার দেওয়া টর্চ লাইটটা জেলে চারিপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। ব্যাগ থেকে কেক আর পাউরুটি বের করে ওড়নার আঁচলের সাথে বাঁধলাম, যাতে করে পিঁপড়ের নাগালের বাইরে থাকে। দাদিমা আমাকে তার নাতনির কাছ থেকে যে 2টা 3 পিস এনে দিয়েছিল, সেগুলো শপিং ব্যাগে আছে। আপাতত ব্যাগটাকেই বালিশ হিসেবে ব্যবহার করে কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই শুয়ে পড়লাম তার উপরে। হুট করেই ভয়ঙ্কর একটা আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। সাথে সাথেই লাইট জ্বালিয়ে চারিপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করি। বিপজ্জনক কোনো কিছুই আমার নজরে পড়ল না। তাই লাইট বন্ধ করে আবারও শুয়ে পড়ি। কিছুতেই এখন আর ঘুম আসছে না আমার। রাত কয়টা বাজে সেটাও আমি জানি না। চারিপাশ নিঃস্ব অন্ধকারে ঘেরা, তাই কিছুটা ভয় হচ্ছে আমার। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, খোলার সাহস পাচ্ছি না। হঠাৎ করেই দাদিমার কথা মনে পড়ে যায় আমার। কালকেও মানুষটা দুনিয়াতে ছিল, অথচ আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। দাদিমার মায়া ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠতেই ঢু করে কেঁদে উঠি আমি। আমার মনে পড়ে যায় দাদিমার মৃত্যুর সেই করুণ মুহূর্তের কথা। মাত্র 2 দিনের মধ্যেই হাসিখুশি আমিটার জীবনে আবার দুঃখ নেমে আসে। হঠাৎ করেই আজকে বিকেলে দাদিমা অসুস্থ পড়েছে। ঠিক কী কারণে এতটা অসুস্থ হলো, তা ভেবে পাচ্ছি না। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ পূর্বে। চারদিকে কেবল অন্ধকার হতে শুরু করেছে। পাখিরা সব নিজ বাসায় ফিরে এসেছে। আমি দাদিমার পাশে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছি, যাতে সে বুঝতে না পারে। আমার কান্না দেখে সে হয়তো আরও ভেঙে পড়বে। দাদিমা আমার দিকে তাকাতেই আমি চোখের পানি মুছে ফেলে হালকা হাসার চেষ্টা করি। আমাকে হাসতে দেখে দাদিমাও মিটিমিটি হাসছে। দাদিমা আস্তে আস্তে আমার উদ্দেশ্যে বলল, মিথ্যা হাসির আড়ালে কি আর চোখের পানি লুকাতে পারবে? মাথার চুল তো আর এমনি এমনি পাকেনি, বয়সের কারণেই পেকেছে। তাই সব ধরনের অভিজ্ঞতাই আমার আছে।
দাদিমার কথা শুনে আমি কিছুটা ভড়কে যায়। আমি তার মুখপানে তাকিয়ে জোরপূর্বক কিছুটা হেসেই বললাম, কি যে বলেন দাদিমা? আমি আর কিছু বলার আগে দাদিমা ফের বলে উঠল, জোর করে হাসতে হবে না। তুমি বরং মনোযোগ দিয়ে আমার কথা শুনো। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। কথাটা শোনামাত্রই আমি শরীর ঝাঁকুনি দিয়ে উঠে আমি দাদিমার মুখে হাত চেপে ধরে বললাম, এভাবে বলতে নেই দাদিমা। কি বলেন এইসব? আপনাকে বাঁচতে হবে, আপনি না থাকলে আমার কি হবে? এইসব কথা আর কখনো বলবেন না দাদিমা। কথাগুলো বলার সময় দুচোখ বেয়ে আমার ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। দাদিমা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না রুহি। মানুষ মাত্রই মরণশীল। আর আমার বয়স হয়েছে। তবে এখন মরে আমি শান্তি পাব। তুমি আসার আগে মরলে আমার মনে একটা আক্ষেপ মৃত্যুর পরেও থাকতো। মন খুলে কারো সাথে কথা না বলতে পারার আফসোস থাকতো। তুমি আসার পর আমার মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো তোমাকে বলে নিজের মনকে হালকা করেছি। এখন কোনো আক্ষেপ বা আফসোস নেই আমার মনে। তবে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার। তুমি কোথায় যাবে, কি করবে? তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি জানি আমি মরার পর আমার ছেলে তোমাকে এখানে থাকতে দিবে না। কারণ জায়গাটা অনেক আগে থেকেই সে বিক্রি করতে চাই, তবে আমি বিক্রি করতে দেইনি। আমার মৃত্যুর পর তাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। এবার তার বাসনা পূর্ণ হবে। সত্যি বলতে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি তখন দাদিমার হাত আঁকড়ে ধরে বললাম, আপনি অসুস্থ দাদিমা, এত কথা বলবেন না। আমার যা হবার হবে, তবে আপনাকে আরো অনেকদিন বাঁচতে হবে। দাদিমা মলিন মুখে হাসল আমার কথা শুনে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকল, রুহি। সাথে সাথেই আমি জবাব দিলাম, হুম। কিছু বলবেন দাদিমা? পানি খাবেন, পানি দিব? না, তুমি আমার কথা শুনো। ওই যে ওই টাঙ্কটা এখানে নিয়ে আসো। আমি কিছু না বলে চুপচাপ টাঙ্ক এনে চৌকির উপরে রাখলাম। কিছু বুঝতে না পেরে দাদিমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রইলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে দাদিমা আমার হাতে চাবি দিয়ে বলল, খুলো। আমি বিনা বাক্যে টাঙ্ক খুলে ফেললাম। একটা ছোট জর্দার কৌটা আছে দেখো। আমি জর্দার কৌটা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, এটাতে কি আছে দাদিমা? দাদিমার সহজ সরল উক্তি, তুমিই খুলে দেখে নাও। আমি অধীর আগ্রহ নিয়ে কৌটা খুললাম। ভেতরে কিছু পুরনো টাকার নোট। আমি দাদিমার দিকে তাকিয়ে আছি। তিনি আমার হাত ধরে বলল, খুব বেশি টাকা নেই এখানে। তবুও অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছি আমি। ভেবেছিলাম বিপদে কাজে লাগবে। এই টাকাগুলো তুমি রাখো, তোমার কাজে লাগবে। আমি তখন দাদিমাকে কিছু বলতে পারিনি। শুধু কান্না করেছি। রাত গভীর হতেই দাদিমা কেমন জানি অস্থির বিস্থির করছে, কোনো কথা বলছে না। কেমন যেন হাঁসফাঁস করছে। দাদিমার মুখের দিকে তাকাতে পারছি না আমি। যে মানুষটা হাজারটা কথা বলে আমার মন ভালো করে দিত সেই মানুষটার কথা বন্ধ হয়ে গেছে। ইশারায় আমাকে অনেক কিছু বলতে চেয়েছে, আমি বুঝতে পারিনি। আমি দাদিমাকে উত্তর দিকে মাথা করে শুইয়ে রেখেছি। ফজরের আজানের পর দাদিমা যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন আমি হাউমাউ করে কান্না করছিলাম। কাউকে ডাকতে পারিনি। তার ছেলেকে ডাকতে চেয়েছিলাম। তবে দাদিমা তাকে ডাকতে দেয়নি। আমার হাত ধরে শুয়েছিল, কিছুতেই আমার হাত ছাড়েনি। চুপ করে দাদিমা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, পৃথিবীর মায়া ত্যাগ করে। অথচ আমি কান্না ছাড়া কিছুই করতে পারলাম না। শুধু মৃত্যুর আগে এক ফোঁটা পানি তার মুখে দিয়েছিলাম, ব্যাস এতটুকুই। আমি সেখানে কাউকেই চিনি না। ভোরের আলোর দেখা পেতেই রাস্তায় দাঁড়িয়ে আমি মানুষজনের অপেক্ষা করছি। আর দেখছি কোন লোক আসে কিনা। যদি কাউকে পাই, তার মাধ্যমে দাদিমার ছেলের বাড়িতে খবর পাঠাবো। একজন মধ্যবয়স্ক মহিলাকে দেখে আমি ডাকি তার কাছেই খবর পাঠায়।
কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মানুষজন আসতে শুরু করল। সবাই এসে দাদিমাকে দেখতে থাকল। কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েছে। দাদিমার ছেলে রীতিমতো আমাকে দোষারোপ করা শুরু করেছে, আমার জন্যই নাকি দাদিমা মারা গেছেন। আমি নাকি ইচ্ছে করে দাদিমাকে খুন করেছি, আমাকে পুলিশে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। আমি অনেক বললে তাকে বোঝালাম যে আমি দাদিমাকে খুন করিনি। সে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আমি দাদিমাকে শেষবারের মতো দেখে তার দেওয়া টাকা, টর্চ লাইট আর 3 পিস দুটো শপিং ব্যাগে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। কথাগুলো ভাবার সময়ও আমি কান্না করছি। চোখে আমার ঘুম নেই, রাত পোহাবারও নাম নেই। বাকি রাত যে আর ঘুম হবে না সেটা আমি ভালো করেই জানি। আমার মাথায় এখন নানান ভাবনা চিন্তা। না, আমাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে হবে না। কিছু একটা করতে হবে। নিজের জন্য হলেও ঘুরে দাঁড়াতে হবে। যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহ সহায় থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তাই এবার কিছু একটা করতে হবে আমাকে। মনে মনে এই কথাগুলোই ভাবছি আমি। নতুন ভোরের সাথে নিজের মনকেও নতুনভাবে মানিয়ে নিয়েছি। আমি অনার্স পাস একটা মেয়ে, আমি কেন রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইব? আমি নিজের ক্ষমতায় কিছু করে দেখাবো। এই পরিকল্পনা কাল রাতেই করে রেখেছি। সকাল হতেই নিজের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। আরও একবার নিজের চেনা শহরের অচেনা মানুষদের মুখোমুখি হতে যাচ্ছি। মুখোমুখি হতে যাচ্ছি প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাওয়া মানুষটার। আমার সার্টিফিকেট আনার জন্য আমাকে আবার সেই চিরচেনা শহরে ফিরতে হচ্ছে। হেঁটে হেঁটে গাজীপুর মেইন শহর থেকে খুব একটা দূরে যেতে পারিনি আমি। তাই অটোতে করে 8টা বাজার আগেই আমি নিজের শহরে পৌঁছে গেছি। রিকশা নিয়ে এখন সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, যে বাড়ি থেকে শূন্য হাতে বেরিয়ে যেতে হয়েছিল। আজ আমি শূন্য হাতে ফিরব না। আমার বিয়ের সময় বাবা আমাকে প্রায় ভরি 1.5 গহনা দিয়েছিল। সেগুলো আমার শাশুড়ির কাছে ছিল, আজ সেগুলো নিয়েই ফিরব আমি। মনে মনে সেই আশা নিয়েই যাচ্ছি। বাড়ির সামনে যেতেই আমার হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করেছে। আমি ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ালাম অস্বস্তি নিয়ে। নিজের মনের সাথে দীর্ঘক্ষণ যুদ্ধ চালিয়ে ভেতরে প্রবেশ করলাম। সবটা কেমন যেন অন্যরকম লাগছে আমার কাছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে ঘরের সামনে গিয়ে ডাকলাম, রফিক, এই রফিক, বের হও, কথা আছে তোমার সাথে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তবে ঘর থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, তার পিছনেই আবার রফিক দাঁড়িয়ে। তাদের একসাথে ঘর থেকে বের হতে দেখে আমার হৃৎপিণ্ড থমকে গেল। মুহূর্তেই মনের মাঝে নানান প্রশ্ন উকি দিল। সবচেয়ে বেশি অবাক হলাম আমার বাবার দেওয়া গহনা মেয়েটার গায়ে দেখে। মেয়েটা আমায় মেজাজ দেখিয়ে বলল, এভাবে চিল্লাচ্ছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। আর আমার স্বামীর নাম ধরে ডাকছেন কেন? মেয়েটার মুখ থেকে স্বামী নামটা শুনে নিজের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি ধপাস করে বসে পড়লাম সেখানে। অশ্রুসিক্ত নয়নে তাকালাম রফিকের পানে। এই কি তবে ভালোবাসার পরিণাম? নিজের মানুষটার উপর আজ অন্য কারো অধিকার। 6টা বছর আমি কার সাথে সংসার করলাম? কাকে পাগলের মতো ভালোবাসলাম? আমার 10 দিনের অনুপস্থিতিতে সে আরেকটা বিয়ে করে নিল। আমি আর কিছুই ভাবতে পারছি না। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠছে। আমি রফিকের থেকে নজর সরিয়ে মেয়েটার দিকে গভীরভাবে তাকায়। লম্বা, গায়ের রং ধবধবে ফর্সা, কি মিষ্টি চেহারা মেয়েটার। আর আমি শ্যামবর্ণের শ্যামা। তালগাছের মতো অত লম্বাও নই, বয়সের কারণে ত্বক ঝলসে গেছে। আমার শাশুড়ি মূলত এই কারণেই আমাকে ঘৃণা করত। সে সব সময় ওই মেয়েটার মতো মিষ্টি একটা ছেলের বউ চাইত। কে আপনি, কি চান? এভাবে এখানে বসলেন কেন? মেয়েটা ঝাঝালো গলায় উপরোক্ত কথাগুলো বলে আমাকে। আমি বরাবরের মতো শান্ত স্বরেই বললাম, তোমার স্বামীর কাছ থেকেই শুনে নাও।
কে আমি? কথাটা বলার সময় বুকের বা পাশটা কেমন মোচড় দিয়ে উঠল। যে কিছুদিন আগে আমার স্বামী ছিল, যার উপর শুধু একান্ত আমার অধিকার ছিল। আজ সে অন্য কারো স্বামী, আজ তার উপর অন্য কারো অধিকার। এর মাঝেই আমার শ্বশুর আর রাফসান এসে উপস্থিত হয় সেখানে। আমাকে দেখে তারাও চমকে যায়। ঠিক যেমন রফিকের পাশে মেয়েটাকে দেখে আমি চমকে উঠেছি। আমি বেশি কথা না বাড়িয়ে শুধু বললাম, আমাকে ভেতরে যেতে দাও, আমার দরকারি কাগজপত্র নিয়ে আমি চলে যাব। কিন্তু তারা কেউ আমাকে ঘরের ভেতরে যেতে দিচ্ছে না। মুহূর্তেই সৃষ্টি হয় এক ভয়ঙ্কর পরিবেশ। আমার সাথে সবার বেশ কথা কাটাকাটি হচ্ছে। সেদিন আমি চুপ থাকলেও আজ আমি তিল পরিমাণ ছাড় দিচ্ছি না তাদেরকে। কথার পিঠে কথা বলে তাদেরকে জব্দ করছি। আমাকে এতটা রাগতে দেখে সবাই বেশ অবাক হচ্ছে। আমার শ্বশুর আমাকে শান্ত করতে বলল, তুমি বসো। রফিকের মা বাড়িতে না, সে আগে আসুক। তারপর বাকি কথা তখন হবে। আমি এখানে কোনো কথা বলতে আসিনি। আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমি চলে যাব। আর একটা কথা, আমার বাবার দেওয়া গহনা আমাকে দিতে হবে। আমার বাবা সেগুলো তার দ্বিতীয় বউয়ের জন্য দেয়নি। আমার সব জিনিস আজ আমি বুঝে নিব, সাথে কাবিনের টাকাও। যদি আপনারা না দেন তাহলে আমি আইনের সহায়তা নেব, কথাটা মাথায় রাখবেন। কেননা রফিকের সাথে আমার ডিভোর্স হয়নি, আর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। সব দিক থেকে আপনারাই বিপদে পড়বেন। কি ভেবেছেন কি আপনারা? আমি সহজ সরল বলে যা খুশি তাই করবেন আমার সাথে, তা হবে না। সাপের লেজে যখন পা দিয়েই ফেলেছেন তখন ছোবল খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। একনাগাড়ে কথাগুলো বলে থামি আমি। আমার কথাগুলো শোনার পর সবাই কেমন থমকে যায়। নিজেকে নিজে মনে মনে বাহবা দিচ্ছি আমি। কিভাবে আজ এতগুলো কথা মুখের উপর বলে দিলাম? সেটাই ভাবছি। আমি জানি আইন আমাকে কোনো সাহায্য করবে না। কারণ দেশের আইন অনেক আগেই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তবুও তাদের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করলে চলবে না। তাই নিজের শিরদাঁড়া সোজা রেখে আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি রাফসানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে তেজি কণ্ঠ বললাম, সেদিন সন্ধ্যা বেলা কি হয়েছিল সেটা তুই বলবি নাকি আমি? মুহূর্তেই রাফসানের মুখটা চুপসে গেল। তার কপালে এসে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। কেন জানি সেখানে উপস্থিত সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে। যে আমি কোনোদিন কারো মুখের উপর টু শব্দ করিনি। ডানে যেতে বললে ডানেই গেছি, বামে যেতে বললে বামে গেছি, সেই আমিটার কথার তেজ দেখে সবাই অবাক হচ্ছে। সবচেয়ে বেশি অবাক রফিক হচ্ছে আমার এই রূপ দেখে। পাড়া প্রতিবেশীরা ইতোমধ্যেই ভিড় জমিয়েছে সেখানে। রাফসানকে চুপ থাকতে দেখে আমি আবারও গর্জন করে বললাম, চুপ করে আছিস কেন? সত্যিটা বল রাফসান। না হলে তুই কল্পনাও করতে পারবি না আমি তোর কি অবস্থা করব। সহজ সরল আমিটার হিংস্র রূপ দেখে রাফসান রীতিমতো ভয় কাঁপছে। আমার পা জোড়া শক্ত করে চেপে ধরে রাফসান সকলের সামনে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাবি। আমি সেদিন মা আর ভাইয়ার কথা শুনে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। মা আর ভাইয়া প্ল্যান করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়েছে। সবার সামনে তোমাকে চরিত্রহীন প্রমাণ করেছে। আমি শুধু তাদের হাতের পুতুল মাত্র। বিশ্বাস করো আমি নিজে থেকে সেদিন তোমার ঘরে যাইনি, মা আমাকে পাঠিয়েছে। আর ভাইয়ার কথা মতোই সবটা হয়েছে। রাফসানের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রফিক ইচ্ছে করে এসব করেছে। কথাটা ঠিক আমার হজম হচ্ছে না। তবে রাফসানের কথার পিঠে রফিক একটা কথাও বলেনি, বলবে কিভাবে, রাফসান তো সব সত্যি কথা বলেছে। দুয়ে দুয়ে চার আমি সহজেই মিলিয়ে ফেললাম। মায়ের বাধ্য ছেলে আর বউয়ের আদর্শ স্বামী সেজে সে এতদিন ঘুরছিল। আর আমি কিনা কিছুই বুঝতে পারলাম না। কি নিখুঁত তার অভিনয়। আমি রফিকের ঠিক সামনে গিয়ে দাঁড়ায়।
তাকে জিজ্ঞেস করি, কেন আমাকে চরিত্রহীন প্রমাণ করলে? আমাকে বললে আমি এমনি তোমার জীবন থেকে চলে যেতাম। তার জন্য এত নাটক করা লাগতো না। আচ্ছা, তোমার ভালোবাসা কি মিথ্যে ছিল? নাকি মিথ্যে ছিল আমার 6 বছরের সংসার? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোমার সাথে আমার সংসার মাত্র 3 মাস হয়েছিল। আর 5 বছর 9 মাস তোমার ফ্যামিলির সাথে। আচ্ছা, 3 মাসের সংসারে আমাকে কখনো আপন মনে হয়নি? মনে হলে তো এত নাটক না করে চুপচাপ তুমি আমার কাছে সবটা বলতে। চুপ করে থেকো না রফিক, উত্তর দাও। রফিক সকলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখে একটা কথাও বলছে না। রফিকের নীরবতা আমার ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। আজ আমার চোখে পানি নেই, তবে বুকে আছে যন্ত্রণা, হাহাকার। অন্ধের মতো বিশ্বাস করতাম আমি রফিককে। আর সেই রফিক কিনা আমাকে এভাবে ঠকালো। কথাটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বুকের ভেতর পাহাড় সম যন্ত্রণা চেপে বললাম, আজ কেন চুপ করে আছো? আমাকে নীরবে সবকিছু বললে আজ এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না তোমাকে। আমার জিনিস আমাকে বুঝিয়ে দাও, আমি বিনা বাক্যে চলে যাব এখান থেকে। আমার শ্বশুর, রাফসান আর রফিকের নতুন বউ চুপ করে আছে। পাড়া প্রতিবেশীরাও আমাদের দিকে নীরবে তাকিয়ে আছে। রফিক এবার মুখ খুলল। তুমি তো আজ থেকে 10 দিন আগেই আমার জীবন থেকে চলে গেছো। তাহলে আজ কেন সবকিছু ফেরত চাইতেছ? আর সেদিন তুমি সবকিছু নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছো। আমি তোমাকে 2 লক্ষ টাকার জায়গায় 4 লক্ষ দিয়েছি। তাহলে আজ আবার কিসের কাবিনের টাকা চাচ্ছ? রফিক আমাকে কথাগুলো বলে এগিয়ে গেল কিছুটা। এবার সে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, আপনারা বিশ্বাস করেন আমি সব দেনাপাওনা 10 দিন আগেই শোধ করে দিয়েছি। রুহি শুধু শুধু মিথ্যা বলে আরও টাকা নিতে চাচ্ছে আমার কাছ থেকে। আমি রফিকের সামনে এসে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দিলাম রফিকের গালে। সেখানে উপস্থিত সকলে হতবাক আমার কাণ্ডে। আমার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। এবার আমি পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বললাম, এই শয়তানের কথা কেউ বিশ্বাস করবেন না। আমি একটা টাকাও নিয়ে যাইনি সেদিন। কেউ আমার কথা বিশ্বাস করছে না। এখনো সবাই রফিক আর তার বাবার কথা বিশ্বাস করছে। আচ্ছা, মানলাম আমি মিথ্যা কথা বলছি। আমার বাবা আমার বিয়ের সময় যে গহনা দিয়েছিল তা আমার শাশুড়ি মা আপনাদের ডেকে ডেকে দেখিয়েছে। ওই মহিলাকে শাশুড়ি মা বলতেও লজ্জা লাগছে আজ আমার। কথাটা বলে আমি রফিকের নতুন বউয়ের সামনে গেলাম। হাত ধরে টানতে টানতে তাকে সকলের সামনে আনলাম। তার গলার চেইন, কানের দুল, হাতের বালা, আর আংটি সকলকে দেখিয়ে বললাম, দেখেন তো চিনেন কিনা এগুলো? এগুলো আমার বাবার দেওয়া সেই গহনা, মনে পড়ছে আপনাদের? কয়েকজন মহিলা গহনাগুলো দেখেই চিনে ফেলল এবং বলল, হ্যাঁ, এগুলো তো সেই গহনা, যা তোমার শাশুড়ি আমাদেরকে দেখিয়েছিল। আমি এবার সাহস নিয়ে বললাম, আমি আমার বাবার দেওয়া গহনা রেখে যাওয়ার মতো মেয়ে না। সেদিন যদি আমি টাকা পয়সা নিয়ে গেলাম, তাহলে এই গহনাগুলো কেন নিলাম না? আপনারাই বলেন। আমি সেদিন কিচ্ছু নেইনি, সব মিথ্যা কথা, তার প্রমাণ নিশ্চয় আপনারা পেয়েছেন। সবাই তো সত্যিটা জানতেই পারলেন। এবার বিচার আপনারা করবেন নাকি পুলিশের সাহায্য নিতে হবে আমাকে? একজন মুরুব্বি তখন বলল, গ্রামের মাতব্বরকে ডাকা হোক, সেই বিচার করবে। তোমাকে ঠকানোর শাস্তি পুরো ফ্যামিলিকেই ভোগ করতে হবে। আমি তখন বিনয়ী হয়ে সকলের উদ্দেশ্যে বললাম, তার দরকার নেই। আমার গহনা, কাবিনের টাকা আর কাগজপত্র আপনারা এদের কাছে থেকে উদ্ধার করে দিন। আমি চলে যাই, তারপরে আপনারা যা খুশি তাই কইরেন। সবাই আমার কথায় রাজি হলো। নতুন বউয়ের গা থেকে গহনা খুলে আমার হাতে দেওয়া হলো। রফিকের মা এসে মাত্রই সেখানে উপস্থিত হয়েছে। সবার তাকে ধিক্কার জানাচ্ছে, অথচ সে কিছুই বুঝতে পারছে না।
সে কিছু বলা বা করা আগেই পরিস্থিতি তার হাতের নাগালের বাইরে চলে গেছে। সবাই মিলে রফিকের মায়ের মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে। এতদিন আমার উপর জুলুম করা মহিলা আজ মুখ ফুটে একটা কথাও বলতে পারছে না। যে যা পারছে তাই বলেই মহিলাকে গালমন্দ করছে। মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। আমাকে নানাভাবে অত্যাচার করার পরেও তাকে সম্মান দিয়ে মা বলে ডাকতাম। তবে সে মা ডাকের যোগ্য না, তার জন্য মহিলা সম্বোধনই ঠিক আছে। রফিকের নতুন বউয়ের গা থেকে গহনা খুলাতে তার আত্মসম্মানে লেগেছে। এত সব কাহিনী আর এদের আসল রূপ দেখে এখন সে চলে যেতে চাচ্ছে। তবে রফিক আর তার মা তাকে যেতে দিবে না। এই যে সোনার ডিম পাড়া হাঁস, একে কিছুতেই তারা হাতছাড়া করতে চায় না। তবে মেয়েটা খুবই জেদি, সে সাথে সাথেই তার ভাইকে ফোন করে সবটা বলছে। যতটুকু শুনলাম তাতে বুঝলাম, বিকেলে তার ভাই আসবে তাকে নিতে, সাথে করে পুলিশ নিয়ে। এদের পারিবারিক নাটক দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি সকলের সামনেই ঘরের ভেতর প্রবেশ করি। ভেতরে যেতেই ঢুকরে কেঁদে উঠি আমি। আমার কত স্বাদের সংসার। ঘরের প্রত্যেকটা জিনিসের মধ্যে মিশে আছে মায়া। কত কষ্ট করে ঘরটা আমি আসবাবপত্র দিয়ে পরিপূর্ণ করেছি। নিজের হাত খরচের টাকা জমিয়ে একটা একটা করে আসবাবপত্র আমি কিনেছি। এদের উপর আজ অন্য কারো অধিকার। আমার প্রিয় মানুষ, প্রিয় জিনিসের উপর আজ অন্য কেউ অধিকার খাটায়। আমি আলমারি খুলে লাগেজ বের করে কয়েক সেট জামাকাপড় লাগেজে ভরে নিলাম। সব সার্টিফিকেট কাগজপত্র দেখে একটা একটা করে লাগেজে ভরলাম। মাটির ব্যাংকে তিলে তিলে টাকা জমিয়েছিলাম, নিজের শখ পূরণ করার জন্য। সেই ব্যাংকটাও সাথে নিলাম। আর নিলাম রফিকের দেওয়া গহনাগুলো, যে গহনা ছুটিতে এসে সে নিজের মায়ের থেকে লুকিয়ে আমাকে দিয়েছিল। আমাকে খুশি করতে ডায়মন্ডের রিং, নাকফুল আর কানের দুল সে গিফট করেছিল। সেগুলোও নিলাম সাথে করে। আমি ভালো করেই জানি এই গহনাগুলোর কথা রফিক জীবনেও তার মাকে বলতে পারবে না। আর না সে এখন সবার সামনে কিছু বলতে পারবে গহনাগুলো নিয়ে। এগুলোর কথা সে তার মায়ের কাছে বললে তার চোখে খারাপ হয়ে যাবে। তাই চালাকি করে গহনাগুলো আগে লাগেজে ভরে রাখলাম। সবকিছু ছেড়ে দিলেও আমি নিজের ভাগের জিনিস ছাড়ছি না। 10 দিনে আমি এতটুকু বুঝে গেছি টাকা ছাড়া বাড়ির বাইরে কোনো মূল্যই নেই। সারাদিন না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস অবধি করবে না, আমি খেয়েছি কিনা। তাই নিজের জিনিস একটা একটা করে সব বুঝে নিলাম। গায়ের 3 পিচ খুলে, আলমারি থেকে একটা 3 পিচ নিয়ে পরে নিলাম। বোরকা পরে একেবারে রেডি হয়ে ঘরের বাইরে বের হলাম। বের হওয়ার আগে নিজের শখের জিনিসগুলোর দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। মনের ভেতরে থাকা আবেগ মায়া বিসর্জন দিয়ে আমি সকলের সামনে এসে দাঁড়ালাম। বাইরের পরিবেশ এখনো থমথমে। আমাকে বের হতে দেখে সবাই আমার দিকেই তাকালো। বাড়ির কাউকে কিছু বলার ইচ্ছে হলো না, প্রতিবেশীদের উদ্দেশ্যে বললাম। জামা কাপড়, কাগজপত্র আর গহনাগুলো আমি নিয়েছি। এবার আমার কাবিনের টাকার ব্যবস্থা যদি আপনারা করে দিতেন। এরা সহজে আমাকে টাকা দিতে চাইবে না। আপনারা একটু টাকাগুলো উদ্ধার করে দিন প্লিজ। সবাই রফিক আর তার বাবাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকলো। কিন্তু রফিক আমাকে টাকা দিবে না, সকলের সামনে এই কথা বলেছে। প্রতিবেশীরা তাদের প্রেসার দিতে থাকে। তারা মাইনকার চিপাই পড়ে 1,20,000 টাকা বের করল। আমার শ্বশুর মশাই সকলের কাছে হাত জোর করে বলল, এর বেশি টাকা এখন আর নেই। সব টাকা পয়সা রফিকের বিয়েতে খরচ করা হয়েছে। দয়া করে এই টাকাটা বৌমাকে নিতে বলুন। বৌমা? কে আপনার বৌমা? আমি কারো বৌমা নই, আমার সম্পূর্ণ টাকা চাই। না হলে বিচার ডাকা হোক। ভরা মজলিসে অপমান হতে আমার মনে হয় না আপনাদের ভালো লাগবে। তাই ভালোই ভালোই আমার হকের টাকা আমাকে বুঝিয়ে দিন। আমি শুধু আমার পাওনা বুঝে নিতে চেয়েছি, এর বেশি কিছু আবদার করিনি আপনাদের কাছ থেকে।
আমার কথা শুনে সবাই আমার দিকে তাকায়। শ্বশুর মশাই আমার হাত দুটো খপ করে ধরে বলল, এভাবে আমাদের সম্মানহানি করো না বৌমা। বিশ্বাস কর আমার কাছে এখন এর বেশি একটা টাকাও নেই। তুমি এই টাকাটাই নাও বৌমা। তার আকুতি শুনে আমার ভেতরে মনুষ্যত্ব জেগে উঠে। কারণ 6 বছরে এই মানুষটা কখনো আমায় ছোট করে একটা কথাও বলেনি। নিজের মেয়ের মতো স্নেহ করেছে। তার সাথে খারাপ ব্যবহার করে এখন আমার অনুশোচনা হচ্ছে। আমি কিছুটা নত মুখে তাকে বললাম, আমাকে ক্ষমা করে দিবেন বাবা। আপনার সাথে খারাপ আচরণ করা আমার উচিত হয়নি। আর সম্মানের কথা বলছেন, সেটা আদৌ আপনাদের আছে তো? আমি আপনাদের সহজেই ছেড়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। সবার নজর এখন আমার দিকে। সবার চোখে মুখে কৌতূহল। হয়তো মনে মনে ভাবছে কি শর্ত দেব আমি। সকলের অপেক্ষার অবসার ঘটিয়ে আমি শর্তের কথা বলেই দিলাম। বাবা, আপনি সকলের সামনে আপনার স্ত্রীকে 3টা থাপ্পড় দিবেন। যাতে সে ভবিষ্যতে এমন কূটবুদ্ধি আঁটতে না পারে। আমার শ্বশুর মশাই অসহায় হয়ে করুণ চোখে আমার দিকে তাকালো। আমি আমার সিদ্ধান্তে অনড়, যাই হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। তাই আবারও বললাম, প্রয়োজন পড়লে আরও বেশি করে আপনাদের মানহানি করব। তাই অল্পতেই ঝামেলা মিটিয়ে ফেলুন। আমি কিন্তু আগের রুহি নেই যে সব মুখ বুঝে সহ্য করব। আমি প্রতিবাদ করতে শিখেছি। আমার শ্বশুর মশাই কাপা কাপা হাতে পরপর 3টা থাপ্পড় মারল ওই মহিলার গালে। আমার মুখে তখন রহস্যজনক হাসি। আমি শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বললাম, এই থাপ্পড় আরও আগে মারা উচিত ছিল আপনার। তাহলে আর যাই হোক উনি এত নিচে নামতে পারত না। এখনো আমার শর্ত শেষ হয়নি। আপনার বড় ছেলেকে 10টা জুতার বাড়ি মারুন। যাতে কুলা অঙ্গা রটা শিক্ষা হয়। আর কোনো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। যদি আপনি না পারেন তাহলে আমাকে বলুন, আমিই মেরে দিচ্ছি আপনার বদলে। শ্বশুর মশাই একটা কথাও বলল না, চুপচাপ এগিয়ে গেল রফিকের দিকে। পা থেকে জুতা খুলে একটা বাড়ি দিয়ে তিনি থেমে গেল। আমি তার হাত থেকে জুতে নিয়ে থুথু ফেললাম জুতার উপরে। তারপর গুনে গুনে 9টা বাড়ি দিলাম রফিকের 2 গালে। রাগ, ক্ষোভ, ঘৃণা থেকে বললাম, তোর মতো জানোয়ারও যাতে আর কারো ঘরে জন্ম না নেই। আমার বাচ্চা হয়নি বলে তোর মা আমাকে কত কিছু বলেছে। আমার ভাগ্য ভালো যে আমি তোর মতো কুলা অঙ্গারের সন্তানের মা হয়নি। আমি রফিকের সামনে থেকে সরে এসে শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়ালাম। তার হাত ধরে ধীর কণ্ঠে বললাম, ব্যাস হয়েছে, ঠিক আছে, বাকি টাকা লাগবে না, 1,20,000-ই হবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের আর অসম্মান করব না। চিরতরে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব এক্ষুনি। আমি শ্বশুর মশাইয়ের হাত ছেড়ে দিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে বললাম, আপনারা আমার অনেক সাহায্য করেছেন। আপনারা না থাকলে আমি কিছুই পেতাম না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ব্যাপারটা এখানেই শেষ করে দিন। বেশি জলঘোলা করবেন না। আর উনারা উনাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে। আমি আসি, ভালো থাকবেন আপনারা। যদি কখনো আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে মাফ করে দিবেন। আর এই বাড়িতে যাতে জীবনে কোনোদিন পা ফেলতে না হয় সেই দোয়া করবেন। আমি রফিকের মুখপানে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তার চোখে মুখে অনুশোচনা নেই। আর না আছে আমার জন্য হাহাকার। থাকবে কিভাবে? সে তো আমায় ভালোবাসেনি। ভালো তো আমি বেসেছিলাম, দিন শেষে প্রতারণার শিকার হলাম। নিয়তির কাছে ঠকে গিয়ে সর্বহারা হলাম। নিজের সংসার, নিজের মানুষ, নিজের জিনিসপত্র ছেড়ে যেতে মন চাচ্ছে না। তারা আমাকে আপন না ভাবলেও আমি তো ভেবেছি। তাই তাদের কষ্ট না হলেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর কথা বাড়ালাম না, পথ ধরলাম আমার অচেনা গন্তব্যের। এই পথ কোথায় গিয়ে শেষ হবে?
তা আমি জানি না। তবে এতটুকুন জানি, আজ থেকে নতুন করে জন্ম নিল রুবাইদা আহসান রুহি। পেছনের সব স্মৃতি মুছে নতুন জীবনের দিকে ধাবিত হলাম আমি। নিজের শৈশব, নিজের শহর, নিজের অস্তিত্ব ছেড়ে নতুন করে নিজেকে গড়ার লড়াই নামলাম। নিজেকে প্রমাণ করার জন্য প্রতারকের শহর গাজীপুর ছাড়লাম। নিজের ছেলেবেলা, কত স্মৃতি পেছনে ফেলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হলাম। ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরছি আমি বাসা ভাড়ার জন্য। এখন পর্যন্ত যতগুলো রুম দেখেছি সবগুলোতে ভাড়া বেশি। আমি অল্প বাজেটের মধ্যে একটা রুম চাচ্ছি। বিলাসিতা করার জন্য আমার কাছে বাকি জীবন পড়ে আছে। এখন আমাকে স্ট্রাগল করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। ভোগ বিলাসিতা এখন আমার জন্য না। অনেক চেষ্টার পর মনের মতো একটা বাসা পেয়েছি। বেশ পুরনো বাড়ি, দেয়ালের রং খসে পড়ার মতো অবস্থা। তাতে আমার কোনো সমস্যা নেই, থাকার জন্য একটা আশ্রয় পেলেই হলো। আমি আশেপাশে ভালো করে খোঁজ নিয়েই এই বাসায় উঠেছি। এখন কাউকে মন থেকে বিশ্বাস করতে ভয় হয়। কেননা সব মানুষ তো আর বিশ্বাসের যোগ্য না। আমি রুমটায় ভালো করে চোখ বুলিয়ে লাগেজটা রাখলাম এক পাশে। এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তাই ফ্যান চালু দিয়ে বসে পড়লাম তার নিচে। বেশ খানিক সময় চলে গেছে এর মাঝে। আমি রুমটা পরিষ্কার করে গোসল সেরে এসেছি। মাটির ব্যাংক ভেঙে ৭১,০০০ টাকা পেয়েছি, আর কাবিনের টাকাটা আমার সাথেই আছে। এত টাকা আমার কাছে রাখা ঠিক হবে না। তাই আমি নিজের কাছে ২০,০০০ টাকা রেখে বাকি ১,৭০,০০০ টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলাম। রেডি হয়ে ঝটপট চলে গেলাম মার্কেটে। আগে থেকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা করি। মার্কেট থেকে আসার সময় নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নেই, যেগুলো না হলেই নয়। রান্নার জন্য গ্যাস, চাল, সবজি আর কিছু হাঁড়ি পাতিল নেই। সব কিছু সেট করতেই সময় চলে যাবে, রান্নার সময় পাওয়া যাবে না। তাই রাতের খাবারও কিনে নিয়েই বাসায় ফিরি। সবকিছু গুছিয়ে বিছানায় শুয়ে আমি হিসাব কষছি। আজকে ৯,০০০ টাকার মতো খরচ করা হয়ে গেছে। হাতে আছে আর ১১,০০০। প্রচুর হিসেব করে চলতে হবে আমাকে। আর কিছু একটা করার চিন্তাও করতে হবে। কালকে সকাল থেকেই চাকরির আবেদন করার পরিকল্পনা করলাম মনে মনে। নিজের যোগ্যতায় কিছু করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ আমার যোগ্যতা দেখে চাকরি দিতে চাই না। কেউ চাই মোটা অঙ্কের টাকা, আবার কেউ বা দেই কুপ্রস্তাব। সবকিছু মিলিয়ে আমি খুবই হতাশ। মাত্র ৩ দিনেই প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি আমি। এতদিনে আমি রিয়ালাইজ করতে পারছি, একা একা পথ চলা ঠিক কতটা কঠিন। ভালোভাবে পথ চলতে গেলে কারো না কারো সাহায্য প্রয়োজন। তবে আমাকে সাহায্য করার মতো এই অচেনা শহরে কেউ নেই। আমি হতাশ হয়ে চাকরির আশা ছেড়ে দিলাম। কিছু একটা তো করতেই হবে। তাই ছোট বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে গার্ডিয়ানদের জিজ্ঞেস করতে লাগলাম হোম টিউটর লাগবে কিনা। ২টা টিউশন পেয়েও গেলাম। আপাতত টিউশনের মাধ্যমেই নিজের পায়ে দাঁড়ানোর ছোট প্রচেষ্টা চালিয়ে গেলাম। কেটে গেছে ৮ বছর। এই ৮ বছরে শুধু ক্যালেন্ডার পাল্টায়নি, পাল্টেছে রুবাইদা আহসান রুহির জীবন। সময়ের স্রোতে পাল্টে গেছে দাবার চাল। সে আজ প্রতিষ্ঠিত, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ সে নিজ হাতে গড়েছে। আগের ৬ বছরের সংসার জীবনে আমি সুখী না হলেও এবারের ৩ বছরের সংসারে আমি ভীষণ সুখী। ছোট একটা রাজকন্যা আছে আমার বাড়িতে, আর আছে আমাকে ভালোবাসার মতো একজন মানুষ। যে মানুষটার সঙ্গ না পেলে এই রুহি সফলতা দেখতে পেত না, সেই মানুষটার কথা না বললেই নয়। মানুষটা আমার অতীত, গায়ের রং, উচ্চতা সব জেনেই জীবনে এসেছে। আমাকে আমার মতো করে ভালোবেসেছে।
আজ আমি ভাবি সেদিন রফিকের কাছ থেকে প্রতারিত না হলে আমি কখনো নাহিদকে পেতাম না। বুঝতাম না সত্যিকারের ভালোবাসা। আমার ভাঙ্গা মনটাকে নাহিদ নিজের ভালোবাসা দিয়ে জুড়ে দিয়েছে। আজ আমার কোনো আফসোস নেই, আর না আছে কোনো কিছু চাওয়ার। চাওয়ার আগেই নাহিদ আমার সব স্বপ্ন, ইচ্ছে পূরণ করে দেয়। তবে মানুষটাকে পাওয়া বা আমার ঘুরে দাঁড়ানোটা কিন্তু সহজ ছিল না। আজও আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা, নিজের স্ট্রাগলের কথা। কম কষ্ট করিনি আমি, প্রতি পদে পদে আমাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। টিউশনির পাশাপাশি আমি চাকরির জন্যও চেষ্টা চালিয়ে গেছি। তবে যোগ্যতা থাকা সত্ত্বেও একটা চাকরিও পাইনি আমি। 3 বেলার জায়গার 2 বেলা খেয়েছি। মাথা ভর্তি টেনশন নিয়ে নির্ঘুমভাবে রাত পার করেছি। চাতক পাখি যেমন এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করে দূর আকাশের পানে তাকিয়ে থাকে, ঠিক তেমনি আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হাহাকার করেছি। নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করেছি। শুধুমাত্র টিউশনির উপর ভিত্তি করেই আমি এই ঢাকা শহরে 6 মাস টিকে থেকেছি। তারপর মাথায় বুদ্ধি এলো, একটা কোচিং সেন্টার খুললে মন্দ হয় না। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি কিভাবে এত টাকা জোগাড় করব? নিজেই নিজেকে প্রশ্নটা শতবার জিজ্ঞেস করেছি। তাই বুদ্ধি করে আকর্ষণীয় একটা বাসা নিয়ে, কাঠের কয়েকটা টেবিল আর ব্রেঞ্চ নিয়ে আসল যুদ্ধে নামি। প্রত্যেকটা স্কুলের সামনে ব্যানারের মাধ্যমে আমার কোচিং সেন্টারে নাম মানুষের কাছে তুলে ধরি। বছর খানেকের মধ্যে আমার পক্ষে একা সেটা চালানো সম্ভব হয়ে উঠছিল না। তাই সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে। তখনই নাহিদের আগমন ঘটে, সে আমার সাথে পার্টনারশিপে কোচিং সেন্টারে যোগ দেই। দুজনে দক্ষ হাতে অল্প কয়েকদিনের মধ্যেই সফলতার দেখা পাই। আমার সেই এক রুমের কয়েকটা টেবিল আর ব্রেঞ্চ মুহূর্তেই পাল্টে যায়। রূপ নেয় বিশাল আকারের একতলা ভবনের। চারদিকে বছর তিনেকের মধ্যেই নাম ডাক ছড়িয়ে পড়ে। তারপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি আমাকে। 3 বছর আগে হুট করেই নাহিদ আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তখন আমার অতীত তাকে জানাই। সে আমার অতীত জেনেই আমার জীবনে আসে আমাকে নতুন করে ভালোবাসার মানে উপলব্ধি করিয়েছে। আজ কিন্তু আমি সেই রং উঠা পুরনো বাড়িতে নেই। আজ আমার নিজস্ব বাড়ি আছে, যার নাম দিয়েছি চাতক পাখির নীড়। এই নীড়ে কখনো আমি দুঃখের দেখা পাইনি। স্বামী সন্তান নিয়ে আমার দিন দিব্যি চলে যাচ্ছে। আমার এই চাতক পাখির নীড়ে এখন শুধু সুখ বিরাজ করছে। সমাপ্ত।